বল প্লিজ, আমাদেরকে বল প্লিজ। আরে না আম্মু, মানে আমি এতে পেয়েছি তো হবে এখন তোর। মোবাশ্বেরুল ইসলাম রাবিত, রণকের ছোট ভাই। ভাই রণক এই ফিল্মের প্রধান চরিত্র। ভাইয়া, কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো। জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান, যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। হুম আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব। বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে। আমি জাস্ট আয়াতটা বের করছি। হ্যাঁ, সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে মেবি। হ্যাঁ, পেয়ে গেছি আয়াতটা, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি, তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও, আর আমরা যেহেতু মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিম বাদে সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান্নামী। তো সেই হিসেবে যদি জাহান্নামীদের অনুসরণ করি, তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু। কথার কথা, ফেরাউন নাম শুনেছো? হ্যাঁ, চিনি। এখন ফেরাউন, তোমার কিয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন, তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে, তুমি কি তার সঙ্গে জাহান্নামে যেতে চাও? না, যেতে চাই না। আর মানুষের কমন সেন্সের অভাব, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি পার্টি করছি, তাই না? একটা জিনিস চিন্তা করো, তোমার কথার কথা হায়াত যদি হয় 74 বছর। কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 77 বছর, মানে আমার উম্মতে যত মানুষ থাকবে তারা হয় 60 থেকে 77 বছরের মধ্যে বাঁচবে, এর বেশি বা কম হতে পারে। তবে এটা তিনি বলে দিয়েছেন এরকম। তো যদি 77 বছর ধরে নিই, তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে পরশুদিন, তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরো, অথচ আমি পার্টি করছি। মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি। কথার কথা আমার মোবাইল, হ্যাঁ, মোবাইলটা হারিয়ে গেল,
এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে তো এখন পার্টি করি, হ্যাঁ ব্যাপারটা ফানি হয়ে যাবে না? মোবাইল হারিয়ে গেছে পার্টি করি এটা যদি বলি আর কি অবস্থা হবে? কিন্তু সব থেকে দামি জিনিস এটা জীবন, জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি, আজীব ব্যাপার না? হুম। যেহেতু এটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের নিয়ম রীতি, তো আমাদের সেদিকে না যাওয়া ভালো। হ্যাঁ, আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে 31st নাইট এটা সম্পূর্ণ অমুসলিমদের সিস্টেম, আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের বয়স জীবন থেকে একটা বছর চলে গেছে, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি। নতুন একটা বছর আসছে, সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব, সঠিক ইবাদত করব। বেশি ইবাদত করলে কিন্তু হবে না, সঠিক ইবাদত করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো এইগুলো আমরা করতে পারি। আশা করছি বুঝেছো। আর পার্টি ক্যান্সেল করে দাও এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পার্টি ক্যান্সেল করে দেবো। আমি কিন্তু আগে এমন ছিলাম না, যেমনটা ছিলাম আপনারা দেখুন। আরে দরজা খোল। হ্যাঁ ভাইয়া আসছি। এই দরজা খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ, চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ, চশমা কি? এই চশমা কি? চশমা খুলে ফেল, আপনার। আরে শোন, মেজাজটা আজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর কাছে কথা বলিস তো তোর এমন অবস্থা করবো যে তুই টেরও পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না, এগুলা যে কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেয়েদের এত খারাপ কেনে? এই তোকে বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস? আগে বলে বিছানার চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ, আম্মা করেছে। আম্মা করেছে। তাহলে ঠিক আছে, যদি তুই করতে তো এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটাই খারাপ করে গেল সোনারা, কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? এই কি হয়েছে মানে? কি হয়েছে মানে? দেখবি তুই, দেখবি? এগুলো কি, এগুলো কি? দেখ দেখ, এগুলো কি? দেখ এটা কি, দেখ এটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি? এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিললাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে আর কি হবে না, এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি যাবে না? বলবি আর? এই তুই কেন? এটা দেখছিস আগুন, আগুনে তো একদম জ্বালিয়ে দেবো।
তাহমিদ অভিক, রনকের প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাদের খাওয়া খাবো? না কিছু হয়নি তো। আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছিস তাই? হ্যাঁ, ছেঁড়া একদম ছেড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে কোনো? আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক। আমার চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার, আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো। আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো, এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে, তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেট করে আসতে পারেন, তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি? হ্যাঁ, এটা আমি করে দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ রনকের মামাতো ভাই।
এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা, সরি, যেহেতু চাকরি হবে না আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে আমি নাই। আমি আগে বলে দিয়েছি। বাই। আপনি এটা কি ভাই, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, তারপরও আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই, এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম। শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই। এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই, আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষকে হারাম করা হয়েছে, এটা আমরাও জানি। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো ওপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে, আমরা তাদের একটা পার্ট মাত্র, এটা তাদের সিস্টেম। তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি। উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন। আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন, এটা বুঝবেন একদিন। থাকেন আপনার এই ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছরে এখানে আছি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্যে সেটাই হবে, তো আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পড়ে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো করে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সোহেব বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পড়ে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন আর কি। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবে তুই? না।
তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে। তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু, অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও ব্যস্ত আছে, অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না।